স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংস্কৃতি ও বিনোদন সংবাদের নিয়মিত আয়োজন আরএফএল প্রেসকো রঙ্গমঞ্চে বিনোদনের বিভিন্ন খবরের সাথে আছি আমি সুমায়া জামান। ক্লাসিক্যাল মিউজিক একাডেমি অফ ঢাকার উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় অর্কেস্ট্রেশনের উপর প্রশিক্ষণ ও মহড়া হয়েছে। পাশ্চাত্য সঙ্গীতে অর্কেস্ট্রা একটি অপরিহার্য অংশ হলেও এদেশে চেম্বার অর্কেস্ট্রার প্রচলন খুব একটা দেখা যায় না। এদেশে অর্কেস্ট্রা ধারাটিকে সমৃদ্ধ করতে কাজ করছে ক্লাসিক্যাল মিউজিক একাডেমি অফ ঢাকা সিএমএ। রাজধানীর বিভিন্ন স্কুলে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা হচ্ছে ছোটদের অর্কেস্ট্রা দল। রাজধানীর এই স্কুলের কক্ষ থেকে প্রায় বিকেলেই ভেসে আসে খুব চেনা গানগুলোর এমন মিষ্টি সুর, আর গিটার, ভায়োলিন এবং বাঁশিতে সেই সুর তুলতে ব্যস্ত এই ক্ষুদে শিল্পীরা। ক্লাসে পড়াশোনার পাঠ চুকিয়ে তারা হাতে তুলে নেয় নিজেদের পছন্দসই অনুষঙ্গ। সারাদিনের ছুটোছুটির ফাঁকেও সুরের মাঝে ডুব দিতে যেন ভুল হয় না কারোরই। ভায়োলিনে আমি ওয়েস্টার্ন, ইন্ডিয়ান, তারপরে বাংলাদেশি অনেকগুলো গান বাজাতে শিখেছি। আমি যখন ছোট ছিলাম তখন আমার মাই আমাকে বলেছিল ভায়োলিন শিখতে। ছোটবেলায় দেখতাম কোনো প্রোগ্রামে যে একজন গিটার বাজাচ্ছে ব্যান্ডে, অথবা যখন টিভিতে কোনো অ্যাডভার্টাইজে দেখতাম তখন আমার ইচ্ছা করতো যে আমি কেন বাজাতে পারি না। ফ্লুট শিখছি 2 মাস ধরে আর ভায়োলিন শিখছি 1.5 বছর ধরে। প্রথমে আমি ভায়োলিন শুরু করলাম, তারপরে দেখলাম যে ফ্লুটটার মধ্যে ইন্টারেস্ট আছে। ছোটদের নিয়ে দেশে পাশ্চাত্য ঢঙেই অর্কেস্ট্রা গড়ে তোলার কাজটি করে চলেছে ক্লাসিক্যাল মিউজিক একাডেমি অফ ঢাকা সিএমএ। বছর 3 আগে শুরু হওয়া এই সংগঠনটি রাজধানীর বেশ কয়েকটি স্কুলে দিয়ে থাকে নিয়মিত প্রশিক্ষণ। আমার মনে হলো যে বাংলাদেশে এটা অবশ্যই থাকা দরকার, তাতে করে বাংলাদেশি আমাদের ছেলেমেয়েরা শুধু যে অর্কেস্ট্রাতে কিভাবে বাজাতে হয় শিখবে তাই না, পৃথিবীর আরও অনেক মিউজিশিয়ান আছে, হাজার হাজার, যারা নাকি অর্কেস্ট্রার মিউজিশিয়ান, তাদের সাথে একটা কমিউনিকেশন তারা তৈরি করতে পারবে। আমাদের মেথডটা হচ্ছে পুরোপুরি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মেথড। মূল টার্গেট যেটা, সেটা হচ্ছে আমাদের বাংলা গানগুলোকে ওয়েস্টার্নাইজ করে, মানে অর্কেস্ট্রার মাধ্যমে করলে কীরকম শোনা যায় এবং একই সাথে পারফর্ম করলে কীরকম লাগে, এই বিষয়টা মানে বাংলা গানগুলোকেও আমাদের আসলে করার ইচ্ছা। সিএমএ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে অর্কেস্ট্রেশনের উপর আয়োজিত হয় প্রশিক্ষণ। বিভিন্ন উৎসবকে সামনে রেখেও অর্কেস্ট্রা পরিবেশন করে দলটি। আগামীতে মঞ্চ নাটক ও চলচ্চিত্রের মতো বড় পরিসরেও কাজ করতে চায় এই অর্কেস্ট্রা দলটি। দোলা রোজারিও, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর হোসেনের মৃত্যুর পর সেলিম আল-দ্বীন লিখেছিলেন তার অমর কথানাট্য চাকা। 1991 সালে সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায় ঢাকা থিয়েটার প্রথম মঞ্চস্থ করে নাটকটি নতুন করে মঞ্চে এলো তরুণ নির্দেশক সুদীপ চক্রবর্তীর হাত ধরে। এক অনামা মৃতকে অজানা গন্তব্যে পৌঁছে দেওয়ার বৃত্তে বাঁধা কথানাট্য চাকা। অন্তিম পরিণতিতে অনামা মৃতের গন্তব্য নিশ্চিত হয় অন্ধকার কবর, স্বজনের হাতে নয়, শ্রমজীবী মানুষের মানবিক হাতে। ভুল ঠিকানায় আসা একটি লাশ যখন প্রতিটি গ্রাম থেকে প্রত্যাখ্যাত হয়, কেউ লাশটিকে শনাক্ত করে না, তখন লাশ বহনকারী গরুর গাড়ির গাড়োয়ান এক বৃদ্ধ আর এক যুবক লাশকে কবর দেয়। অপরিচিত কয়েকজন শ্রমজীবী তাদের শস্য টানা গরুর গাড়িতে বহন করতে করতে আপন করে নেয় অন্যায় মৃত্যুর শিকার অজানা অচেনা লাশটিকে। শেষাবধি মানবিকতার জয়গান করে চাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ স্নাতকোত্তর প্রযোজনা হিসেবে এবার সেলিম আল দীনের বিখ্যাত এই কথানাট্য মঞ্চায়ন করছে। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। ওয়েডের মধ্যবর্তী মেঘ রৌদ্র বর্ষা শুরুতে মাটির তল দেখা ঝকঝকে জলের আসা যাওয়াতে তিনি বর্ণনাত্মকৃতিতে এই নাটকটি লিখেছেন। কথা শরীদ সাগরকে তিনি এখানে তার মূল অবলম্বন হিসেবে নিয়েছেন। এখানে কোনো অঙ্ক বা দৃশ্যের বিভাজন নেই পাশ্চাত্য রীতিতে। তিনি আমাদের দেশীয় রীতিতে যা করেছেন সেটা হচ্ছে একদম নাটকের রচনা, লম্বক, তরঙ্গ, দৃশ্য বিভাজন এই সমস্ত কিছুতে দেশজ উপাদান বিরাজমান। 17 আগস্ট জাতীয় নাট্যশালার মূল হলে সেলিম আল দীন জন্মোৎসবে হয়েছে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে 22 আগস্ট বিকেলে হয়ে গেল প্রেস শো। সকল নাট্য দর্শকদের জন্য 23, 24 ও 25 আগস্ট 3 দিনব্যাপী সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে আরও 3টি প্রদর্শনী। তারপর ভূমিকম্প হলো, দুঃখে আমার পোড়ামাটির ধরম ঠাকুর ভেঙে গেলেন। শিমুল সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একই টেলিফিল্মে 3টি চরিত্রে অভিনয় করলেন অভিনেত্রী দীপা খন্দকার। শফিকুর রহমান শান্তনুর রচনা ও শান্তা রহমানের পরিচালনায় অবশিরোনামের এই টেলিফিল্মটি নির্মাণ করা হয়েছে ঈদুল আজহার জন্য। মানসিক বিকারগ্রস্ততা স্বামী স্ত্রীর মধ্যে সৃষ্টি করে দ্বন্দ্ব, পরিণতি হয় খুব ভয়াবহ। এমনই ভাবনার টেলিফিল্ম অবশ। মানুষের জীবনের সাদা কালো এই দুটা দিক নিয়ে, যে আমরা আমাদের লাইফে অন্ধকার দিকটা, আমরা মনের ভেতর অনেক কিছু চিন্তা করি যেগুলো আমরা করতে পারি না, এবং কেউ করে ফেললে সেই প্রেশারটা সে নিতে পারে কিনা, মনস্তাত্ত্বিক দিকটা, এইটাই মূল মেসেজ। এবং শুধু দুটো রঙই দেখানো হচ্ছে মানুষের জীবনে, সাদা আর কালো, এই জন্য আমার নাটকটাও সাদা কালো। এই টেলিফিল্মে দীপা খন্দকার কখনো শ্যামলের স্ত্রী, কখনো পথচারী, কখনো বা একজন বারবনিতা। আর এদিকে স্বামী শ্যামলের মধ্যে নেই ভালো মানুষই। এটা ক্যারেক্টার স্বপ্নের মধ্যে আসে বা ভাবনা বলা চলে, তো ভালো লাগছে কাজ করতে। এক একটা সময় এক একটা রূপে এই মেয়েটি আসে আর কি। হাজব্যান্ডটা আসলে ওয়াইফটাকে ভালোবাসতো, একটা সময় একটা পর্যায়ে গিয়ে আসলে মিসিং হয়ে যায়। তারপর থেকে নিঃস্ব ছেলেটি বিভিন্ন ইলিউশনে ভোগে। শহীদুল্লাহ শোভনের চিত্রগ্রহণে টেলিফিল্মের বেশিরভাগ শুটিং হয়েছে রাতে। টানা 3 দিন কাজ করেছেন পরিচালক শান্তা রহমান। দীপা ও শ্যামল ছাড়াও অতিথি চরিত্রে রয়েছেন শাহিদ আলী সুজন, ফারজানা চুমকি সহ আরও অনেকে। শুটিং ও সম্পাদনার কাজ শেষ হবার পর ঈদুল আজহায় প্রচারের অপেক্ষায় রয়েছে টেলিফিল্ম অবশ। ইসাক ফারুকি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দর্শক, যাচ্ছে একটা বিরতিতে, ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার আরএফএল ফ্রেস্কো রঙ্গমঞ্চে। ইতিহাসের জ্যোতি বলয় শীর্ষক বঙ্গবন্ধুর প্রতি নিবেদিত কবিতার আবৃত্তি সন্ধ্যা হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে। বিকেল 5:30টায় আবৃত্তি সংগঠন স্বরচিত্রের আয়োজনে এই অনুষ্ঠান আবৃত্তি করেছেন দেশের প্রথম সারির আবৃত্তি শিল্পীরা। মাহিদুল ইসলামের সভাপতিত্বে আবৃত্তি পরিবেশনের আগে ছোট্ট আলোচনায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ছবির যথেচ্ছ ব্যবহার না কমালে জাতি পিতার অবমাননার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতার আবৃত্তি পরিবেশন করেন শিল্পী আহকামুল্লাহ, হাসান আরিফ, বেলায়েত হোসেন, ফজুল্লাহ সাইদ, ইকবাল খোরশেদ, রেজিনা ওয়ালি লিনা, শিমুল মুস্তফা সহ তরুণ আবৃত্তি শিল্পীরা। অনুষ্ঠানে 60-এর দশক থেকে 90 দশক পর্যন্ত কবিদের কবিতা পড়েন আবৃত্তি শিল্পীরা। শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে নারী জাগরণে নাট্য উৎসব। প্রথমবারের মতো উৎসবের 3য় দিন সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মঞ্চে মঞ্চস্থ হলো নীলিমা ইব্রাহিমের বিখ্যাত গ্রন্থ আমি বীরাঙ্গনা বলছি। এই নাটকে নিজের নির্দেশনায় অভিনয় করেছেন লাকি নাম। স্বাধীনতার 42 বছর পরও আমি তাদের মুখে থুতু ছিটিয়ে দেই। এদেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের আত্মহতির সাথে সাথে পাকিস্তান সেনাবাহিনীও তাদের এদেশীয় দোসরদের হাতে ধর্ষিত হয় হাজারো বাঙালি নারী।
বিজয় অর্জনের পর সেসব নারীরা রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হন বীরাঙ্গনা নামে, যাদের জীবনের নানা বাকি রয়েছে বঞ্চনা ও বেদনার কথন। আমি চিৎকার করে উঠলাম, এই বেবি থামো থামো থামো, বেবি থামো না। শেফালি নামের এমনি এক বীরাঙ্গনার সাহস, বেদনা ও বঞ্চনার সত্য গল্প নিয়েই নাটক আমি বীরাঙ্গনা বলছি। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যত নারী নির্যাতিত হয়েছে, যত নারী অবমানিত হয়েছে, যত নারীর সম্ভ্রমহানি হয়েছে, প্রত্যেকের প্রতিবাদের কথাটাই ফুটে উঠেছে এবং তাদের জন্য রাষ্ট্রের কি করা উচিত, সমাজের কি করা উচিত, আমাদের দেশের সাধারণ মানুষের কি করা উচিত, তার একটা দাবিও উঠে এসেছে। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নারী জাগরণের নাট্য উৎসবের তৃতীয় দিন মঞ্চস্থ হয়ে গেল নাগরিক নাট্যাঙ্গনের প্রযোজনায় নাটক আমি বীরাঙ্গনা বলছি। আর নাটকটিতে একক অভিনয় করে দর্শক মন জয় করেন লাকি নাম। আমরা সকল সংস্কৃতি কর্মীরা একটা প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছি। তো এই আয়োজনের ভেতরে যে নাটকগুলো দেখানো হচ্ছে, যেগুলো অভিনীত হচ্ছে, মঞ্চায়িত হচ্ছে, প্রত্যেকটি নাটকই অত্যন্ত শক্ত একটা ভিতের উপর দাঁড়ানো পাণ্ডুলিপি। অন্যদিকে নারী জাগরণের লক্ষ্যে শিল্পকলা একাডেমির ৬ দিনব্যাপী নাট্য উৎসবের আয়োজনে একই দিনে পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হয় স্বপ্নদলের প্রযোজনায় নাটক চিত্রাঙ্গদা। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দর্শকদের সিনেমা হলমুখী করতে পাবনার রূপকথা সিনেমা হল ঘুরে গেলেন নায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। বুধবার দুপুরে নায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা রূপকথা সিনেমা হলে এসে পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন। নায়ক নায়িকার পাবনা আগমনের খবর শুনে শহরের রূপকথা সিনেমা হলের সামনে ভিড় জমান দর্শকরা। পরে তারা দর্শকদের সিনেমা হলে এসে দেশীয় চলচ্চিত্র দেখার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন অনন্ত জলিল ও বর্ষা। এ সময় তারা দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে দর্শকদের সাথে বসে কিছু সময় তাদের অভিনীত নিঃস্বার্থ ভালোবাসার ছবিটি দেখেন। সুনামগঞ্জে হাসন রাজা একাডেমির নির্মাণ কাজে ত্রুটি পাওয়ায় তা বন্ধ করে দিয়েছে সংস্কৃতি কর্মীরা। প্রকল্পের মেয়াদ শেষের আর মাত্র ৪ মাস বাকি থাকলেও এর নির্মাণ কাজের অর্ধেক শেষ হয়নি এখনো। তবে নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে বলে দাবি স্থানীয় সংসদ সদস্যের। সুনামগঞ্জ শহরের স্টেডিয়াম রোডে ২০১১ সালের ডিসেম্বরে শুরু হয় হাসন রাজা একাডেমি নির্মাণের কাজ। ২০১৩ সালের প্রথম দিকে নির্মাণ কাজ অর্ধেক শেষ হওয়ার পর কাজের ত্রুটি দেখতে পায় সংস্কৃতি কর্মীরা। এরপরই বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের নির্দেশে বন্ধ করে দেয়া হয় কাজ। ঠিকাদার অনেক ত্রুটি বিচ্যুতি করে এই কাজগুলো করেছে বিদায় এই কাজগুলো আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজি মহোদয় এসে বন্ধ করে দিয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে একাডেমির নির্মাণ কাজ শেষ করার কথা, কিন্তু মাঝপথে কাজ বন্ধ করে ঠিকাদার এলাকা ছেড়ে চলে যাওয়ায় প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশয়ে রয়েছে স্থানীয়রা। দীর্ঘ বছর যাবৎ কাজ করেও এখন পর্যন্ত এই একাডেমির কাজ শেষ হয়নি। হঠাৎ করে কাজটা থমকে গেল, কি কারণে আমরা জানি না। এই কাজটা দ্রুত সমাপ্ত করা হোক। সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মতিউর রহমান অবশ্য দাবি করেছেন নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে। আমি এটা অধিগ্রহণ করি এবং অধিগ্রহণ করে এটা টেন্ডার করছি এবং দোতলা পর্যন্ত হয়েছে। ইনশাআল্লাহ হাসন রাজার স্থিতি থাকবে। প্রায় ১,০০০ মানুষের ধারণ ক্ষমতার হলরুম, মহড়া কক্ষ, লাইব্রেরি, বিশ্রাম কক্ষ সহ নানা আধুনিক সুযোগ সুবিধা রাখা হয়েছে এই একাডেমিতে, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করছি আজকের RFL ফ্রেস্কো রঙ্গমঞ্চ। সংস্কৃতি ও বিনোদনের খবর নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন আর চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পর্দায়।